স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আমি জীবনে কোনো মেয়ের দিকে তাকাই নাই শোভা, কিন্তু তোমার দিকে তাকিয়েছি, মন ভরে তাকিয়েছি। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে। শোভার অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়। আমি কখনো কোনো মেয়ের প্রেমেও পড়িনি শোভা, কিন্তু তোমার প্রেমে পড়েছি। এমনভাবে পড়েছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় শোভা। নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই শোভার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ছেড়ে দিলেই শুভ্রা পালাবে। তামিম শোভাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো, নিজের এই হাত দিয়ে তোমার কবর খুঁড়ব। তামিমের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বাঁধল শোভার গায়ে। সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডেও যার কথাতে চলে তাকে নিজের জীবনের সাথে জড়ানো আর স্বেচ্ছায় বিষপান করা একই কথা। অজান্তেই শুভার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাটাও বোধহয় বাড়ল তার। ব্যথায় নয়, ভয়ে, আতঙ্কে। তামিমের আতঙ্ক শুভার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম শুভার দিকে তাকায়। শুভার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম শুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। এই সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে শুভাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর পঞ্চপাণ্ডব পিছু নেয় খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম শুভার কপালে হাত দিতেই থাকে, আর শুভা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলছিল তার মন। হয়তো জ্বরটা বোধহয় বেশি হয়েছিল, তাই শুভার এমন চুপচাপ বসে থাকা। শুভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে চলে আসে দুজন ওয়ার্ড বয়। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় শুভাকে। তামিম হুইল চেয়ারে শুভাকে না বসিয়ে নিচে কোলে করে নিয়ে যায় তাকে। এমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নাই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। তামিম বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছিলেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স ওয়ার্ড বয় ও দৌড় শুরু করে। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হয় খুব সহজে কেউ ফোন ধরলো না। আবার যারা যারা ধরেছে তারা দৌড়ের ওপরে আছে। ডাক্তার না, পুরো হসপিটাল স্টাফেরই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। শুভাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তামিম। শুভা তখনও বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলকে তাকিয়েছিল তার রাত পরের দিকে। চোখের পলক ফেলল কিনা একমাত্র তামিমই জানে। দিন দিন শুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছিল। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক খাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যি অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভেতরে। ভাই, তামিম ভ্রু কুঁচকে তাকায় মানিকের দিকে। হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভেতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরও 1 মিনিট বাকি আছে। আমিন তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই এমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হয় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভেতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত যত্নে দেখবেন মনে রাখবেন, এমপি তামিম সরকারের বইয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাপা কণ্ঠে মাথা নাড়ে। জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না।
শোভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম ভেতরে ঢুকতেই লক্ষ্য করে শুভ্রার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চল শক্ত করে সামনে তাকায়, এমন কি আছে যেটা দেখে তার রাগ করে ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণেই তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। শোভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয় বড় বড় করে ফেলে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আর একটি ছোট ইঞ্জেকশন আনতে। তামিম শুভ্রার মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। শুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। শুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। শুভাকে ভয় পেতে দেখে তামিম নিজেই হাত বাড়িয়ে দেয়। আগে আবার হাতে ইঞ্জেকশন পুশ করেন। ব্যথা কেমন লাগে আমি দেখবো আগে। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতের ইঞ্জেকশন পুশ করেন। তামিম শুভ্রার দিকে তাকিয়ে বলে, একটুও ব্যথা নেই শোভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। নিজের হাত দিয়ে শুভার চোখ চেপে ধরে। শুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়। এভাবেই তুমি আমাকে ধরে থাকো শোভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় শুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আবার শক্তির চূড়ান্ত রূপও। প্রায় মাঝরাতে তামিম শুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিচে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে। সবার অঙ্গ মিলে মগর আটটা তো মিলে না। তুই গাধা ছাত্র যে, তাই সাকিবা। আরে, আমার 3বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ নয়। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। কিসের অঙ্গ মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাপাতি রামদা দিয়ে চলেন, সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করছি। ওহো, 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিচ্ছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। শোভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে শোভার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে শুভা। তামিম শোভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোন রেখে ঠিক ঘুমিয়ে পড়ি। জ্বরটা একটু বেশিই বেড়ে যায় শোভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু শোভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমোচ্ছিল, কিন্তু শোভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম শুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে শুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও শুভাকে দেখতে এখন যেতে পারবে না। এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে শুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বল, আর তাদের প্রতি 5 মিনিট পর পর শুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয় শিকদার বাড়ি। শুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। শোভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5 থেকে 6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় শোভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। শুভা, মা কোথায়? উপরে। শোভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের ওপরে যেতে দেরি নেই। ডাক্তার আর নার্সদের এমন ইনম্যাচিউর ব্যবহার দেখে একটু অবাক হলেও শোভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু শোভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। শোভার মা আর 7-5 না ভেবে ওপরে উঠে যায় দরজা লাগিয়ে। ওপরে উঠে শোভার মায়ের চোখ কপালে উঠে যায়।
ডাক্তারগণ শুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আসি, কিছু লাগলে বলবো। শোভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। শোভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবারও বড়সড় ধাক্কা খায় শোভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাম, স্যার পাঠিয়েছেন। শুভার বাবা? ম্যাম, ভিতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। আর শুভার মা ফোন নিয়ে শুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না। হয়তো খুব বিজি, কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তায় পড়ে তার মা। হয়তো মেয়ে অসুস্থ, তাই পাঠিয়েছে তার পছন্দের সব কিছু। শুভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে আর ওপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে শুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নিবে সেটা ভেবে শুভার আতঙ্ক লেগেই থাকে। শুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। শোভা দেখে ও কল ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে, এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুবাহা মা, তামিম স্যার কল করেছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে শোভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের আর সকলে বারান্দায় চলে যায়। শোভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। শোভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? শোভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই করেছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে শোভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না, পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজের হুমকি শুনে ভয় পায় শোভা। সরি, আর এমন হবে না। শোভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। শোভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। শোভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। শোভার বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় শোভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। শোভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিচের রুমে চলে যায়। শোভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শোভা। ঘুমের ঘোরে হঠাৎ শোভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে শোভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হয় একটু অপ্রস্তুত হয়ে পড়ে শোভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। শোভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পুরাবাড়ি তামিম শোভাকে নিয়ে সোজা পুরাবাড়িতে চলে যায় আর একদম মাঝে যে বেঞ্চ বসে পড়ে শোভাকে ধরে। তামিম শোভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাগ পড়ি। কিছু খাবে? শোভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাতপুরি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ শোভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো রাতপুরি। তামিম জড়িয়ে ধরে শোভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসে আমরা বিয়ে করবো রাতপুরি। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান। শোভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাতপুরি। না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে।
বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম শোভাকে তার কোলে বসে ওইভাবেই জড়িয়ে ধরে রাখল। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম শোভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে শোভা। শোভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে তামিম শোভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনল। বিয়েটা করা উচিত ছিল রাতপুরি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে শোভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তালবেতাল কথাগুলো শুনে শোভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম শোভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিতেই ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে শোভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে শোভার কাছে। এক হাতে শোভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে শোভার আরও কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলা না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমের খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না শোভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম শোভাকে নিয়ে। শোভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম শোভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় শোভা। মাথা নেড়ে না বোঝায়। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় শোভা। শোভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা শোভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল শোভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে শোভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। শোভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। শুভা, তামিমের ডাক শুনে দাঁড়ায় শোভা। পেছনে তাকাতেই দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হাওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল শোভার। আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। শোভা চোখ মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে শোভার ছাতায় ঢুকে পড়ে। তামিম শোভার ছাতার ভেতরে ঢুকাতে দুহাতে শক্ত করে ধরে ছাতাটি শোভা। আর সাথে সাথে তামিম শোভার গাল ধরে শোভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে শোভা নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে। আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে শোভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে ফেলে। এটা আমি কি দেখলাম রে সালার ভাইরা? চুপ কর বেটা, কিছু দেখোস নাই? ও সাকিব বা, মাহি ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই, আমরাও দেখি নাই। ভাই যে ভাবিরে চুম্মা দিচ্ছে। হ, মানিককে ঠিক করছিস। ভাই যে ভাবির ছাতার ভিতরে ঢুকে চুম্মা দিচ্ছে, ওইটা তুই দেখোস নাই? আরে টাগলা মাফিস, ভাবির ছাতার রং যে কালা মানিকের মতো কালা, এটাও তো দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি বোটকা রফিক? আদর কইরা কইছি ডার্লিং। ভালের ডার্লিং তুমি আমার, বেটা লুচ্ছে চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম শোভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটু পেছনে ফিরে তাকায়নি সে। আর শোভাও তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ, আর চুমকি চুমকি হাসতেছে। নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে, কয়দিন পর দুই চক্ষু ভাসে। সাকিবের কথা তামিমেরও কান অবধি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবে রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না।
গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময়ে এক একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খান বাড়িতেই থাকে তারা। 5 জনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা 5 জনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চ পাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে শোভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকারের স্বস্তির নিঃশ্বাস ফেলে শোভা। প্রায় প্রতিটি মুহূর্ত তার উপর নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একটা রকম আনন্দে ভরিয়ে তোলে শোভাকে। এইভাবে 2 দিন কেটে যায়। তামিম শোভার থেকে আলাদা। উফ, কি শান্তি! শোভা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেই তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না, আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এইভাবেই 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম আর গ্যালারিতে ঢুকে শোভার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে তুই? তামিম শোভার ছবি দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি শোভাকে তামিম। তারপর শোভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পেছনে। কি খাইতেছেন ভাই? তোর 40 আর খানা। তামিমের তার রাগপুরের ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4 জন চলে আসে। উইসালের ভাইয়ের প্রেমে বহুত বাধা দেস। উফ, কষ্ট। হ, মজালো শালার ভাইরা। 4 দিন পর কলেজ ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই। তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর শোভাকে জোর করে। শোভা অনেক নানা করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের। তাই শোভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে, হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজ শোভাকে এমনভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত শোভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। শোভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাগ পরিচ্ছন্ন আছে, রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা শোভা এবং তার বান্ধবীদের পেছনে লাগে, আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। শোভার দিকে আঙুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলেকে আর পেরে ওঠে না, সে হুট করে এগিয়ে এসে শোভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। শোভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসে গতিভেদ করে একটি উড়ন্ত চাপাতি এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে টলে পড়ায় ছেলেটি। রক্তের ছিটে ফোঁটা এসে শোভার শাড়ি আর মুখে লাগে। শোভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে শোভার মনে। ভয় ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি আর এক হাতে ব্রাউন মোটা সিগার টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব, নিঃশব্দ কিন্তু চোখের তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মধ্যে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে, আর শোভা ভয়ে ঠোক গিলতে শুরু করে। তামিম শোভাকে ঠিক দেখলো কি দেখলো না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশিনগর আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে।
তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল, আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতে দিয়ে মাথা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে শোভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। মাটির নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর আটোসাটো ঘরটি মূলত রঙ্গমঞ্চখানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা। না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেয়াল সাক্ষী। তামিম চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে সিগারেট টানতে থাকে, আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না, এক তার আহ্বানের অপমান, দুই তার পছন্দের জিনিসে অন্যের নজর। তামিম উঠে দাঁড়িয়ে আর মোড়া দেয় শরীরে। সাকিব, এই লন ভাই। সাকিবকে ডাকা মাত্র সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতিটি তুলে দেয়। তামিমকে চাপাতি হাতে দেখেই ভয় আত্মা বের হয় ছেলেটির। যা বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির ওপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, সিগারেট দে। তামিম এক হাতে চাপাতি তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি তাকে এই কুত্তার বাচ্চা ছুঁইতে গেছিল, কি সাহস ভাবা যায়? অবশিষ্ট সিগারে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি। গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তামিমের চেম্বার। তামিমের লোকেরা শোভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। শোভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ খোলে না। তামিমের করা নির্দেশ হয়ে না আসা অবধি দরজা যেন খোলা না হয়। শোভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে শোভার কানে। ভয়ে আরও জড়সড় হয় সে। দরজা খুলে ভেতরে ঢোকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্র শোভার ভয় আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে আর শোভা ভয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু পেছনে সোফা থাকায় পেছাতেই পড়ে যায় সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে, শোভার পা থেকে মাথা অবধি সূক্ষ্মভাবে পরখ করে। তামিম শরীর দেখানোর কি খুব শক্ত? তামিম এক ঝটকা দিয়ে শোভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। তুই জানিস না তুই আমার? বল, জানিস না? শোভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই না। টপ টপ করে পানি পড়তে থাকে শোভার চোখ দিয়ে। পড়েছিলাম অবাধ্য হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না। শোভা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে শোভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আর আপনার কথা হব না, প্লিজ বাঁচান আমাকে। শোভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে শোভা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিটপিট করে চোখ খুলতে থাকে শোভা। হাতের অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে শোভার। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে, তারপর উঠে গিয়ে শোভার পাশে বসে। তামিম বসতেই শোভা ভয়ে নড়ে চড়ে ওঠে একটু। তামিম সুন্দর মতো শোভার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বলা কমেছে? শোভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। কিন্তু আমার তো কমেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় শোভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে শোভাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে শোভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম শোভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা শোভা? কেন?
সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়তে ব্যথায় ডুকরে ওঠে শোভা, কিন্তু সেই দিকে তামিমের কোনো ধ্যান নেই। ঠিক তখনই শোভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীরে থরথর কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয়ে 8 থেকে 80 সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। শোভার মা বাবা আসতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে শোভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দিবেন? ওয়ালাইকুম সালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে শুনতে। তামিমের কথা শুনে শোভার মা বাবা ভয়ে শুকনো ঢোক গেলে। তামিম উঠে শোভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বা জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দেবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছুই বুঝতে পারে না। তামিম ওঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পেছনে ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তামিম চলে যাওয়ার সাথে সাথে শোভার মনের ভয় আরও বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যে ভয়টা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল শোভার বাবা মা সব কিছু। শোভার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর শোভার বাবা চুপচাপ যে নিজের মেয়ের পাশে বসে পড়ে আর হাতটা ভালোভাবে দেখতে থাকেন। কতটা কেটে পুড়ে গেছে, প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। শোভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। শোভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করে, কতদিন ধরে তামিম সরকার তোর পিছনে লেগেছে? শোভা মাথা নিচু করেই রাখে। 26শে মার্চে কলেজে প্রোগ্রামের দিন থেকে। শোভার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা শোভাও বোকা বনে যায়, কারণ সে কখনোই এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে আসছে। এতদিন কেন বলিসনি বোক? আমি নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি। বাবার কথা শুনে শোভাও অঝরে কান্না শুরু করে দেয়। আমি আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি, তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। শোভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শোভার মা। এটা কান্নার সময় নয় শোভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিব? শোভার বাবা কিছু বলে না, সোজা উঠে বাইরে বেরিয়ে যায়, আর শোভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। শোভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু যার ভয়ে আরশিনগর থেকে শুরু করে পুরো দেশ ভয় থাকে তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে। তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অবধি কেউ আওয়াজ তোলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম ও তার পঞ্চ পাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কস সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটাই ঝাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত অসুবিধা ভাবে ভাবি সাবরে বিয়ার জন্য কইলেন, একটু অন্যরকম ভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউ সহজে বুঝতে পারে না, আর না কারো বোঝার সাধ্য আছে। শিকদার বাড়ি। শোভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর শোভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। শোভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। শোভার পাসপোর্টটা কোথায় শোভার মা? আলমারিতে আছে। দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুবুর কাছে পাঠিয়ে দেবো।
শুক্রবারে তামিম শুভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? শোভার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যি তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এইভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবে না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হলরুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতা কর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায় আর ভয় তাদের ঘাম ছুটতে থাকে। কারণ তামিম আসবে আর খুন খারাপি হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান, জি বাবজান। আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পড়লো যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবজান মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলুন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বোলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হবে না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিচ্ছু লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যে সোজা শোভাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে শোভা কল ধরাতে তামিম তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। হয়তো মেয়েটা ঘুমোচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় শোভা। হাতের টনটন ভাবটিও একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল শোভা। ঠিক তখনই তার মা ভেতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। শুভা, জি মা। তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনতেই শোভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। শোভা অসহায়ের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে। 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসছি নিতে। তামিমের টেক্সট দেখে শোভার মুখ আরও ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। শোভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে। হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। যেই হিজাবের জন্য এত কিছু হলো আজকে, তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। শোভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। শোভার মা তখন হল রুমে বসা। শোভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। হুম। শোভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদৌ কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পোড়াবাড়ির জায়গায় বিশাল একটি রিসোর্টে যায়। অবশ্য জঙ্গলের ভেতরে যে এমন কোনো কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না শোভার। সে নেমে চারপাশে এক পলকে চোখ ঘুরিয়ে নেয়। শোভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। শোভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানে বা কেন আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল শোভা। কিছুক্ষণ পর শোভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো তেমন কিছু নেই। তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময় শোভা ওপরে তাকালো। প্রায় 5 থেকে 6টা হেলিকপ্টার তার মাথার ওপরে গোল করে ঘুরতে লাগলো। শোভা কিছু বুঝে ওঠার আগেই তার ওপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো। আর বিভিন্ন রং দিয়ে আঁকা সেই 7 থেকে 8টি ফাইটার প্ল্যান দিয়ে লেখা হচ্ছে। আমার বউ হবা? ঠিক তখনই একটি কালো চপার শোভার থেকে একটু দূরে দাঁড়ায়, আর তার ভেতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে শোভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার একগুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ। বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা শোভার সামনে আর তার হাতে গোলাপগুলো দিয়ে দেয়। আমার বউ হবা? শোভা মনে মনে না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকুও হয় না তার। কি হলো, হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে শোভার সাথে সাথে মাথা নাড়ায়। জি। গুড।
তামিম নিজের পকেট থেকে একটি হীরার আংটি বের করে আর শোভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়িয়ে ধরি, কিছু মনে করো না। তামিম আলতো করে শোভাকে জড়িয়ে ধরে আর আকাশে বাজি ফুটতে থাকে। গোলাপের পাপড়ির বর্ষণ চলতেই থাকে। এ যেন এক রূপকথার কাল্পনিক চিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেকদিকে। তামিম শোভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সব কিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো শোভার মনে তার প্রতি এতটাই ভয়ের সৃষ্টি করেছিল যে শোভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল, কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল। তাই শোভা খুব করেছেও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে শোভাকে জড়িয়ে ধরে রাখে আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব ওপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। আমিও কাউরে জড়াইয়া ধরবার চাই রে, বিদ্যুতের খাম্বারে ধরগা যাইয়া, এই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলে হেসে ওঠে। সাকিব, তোরে আমি এমন জায়গায় পাঠামু জিন্দেগিতে আর ফেরত আইতে পারবি না। পাট খেতে পাঠাস, লগে একটা ছেড়িও দিস, চল উচ্চ। কথা বাদ দিয়ে ফুল ছিটা চলা বাইরা, না হলে আমার গো চামড়া ফিলিয়ে ফেলবো। বেশ অনেকক্ষণ ধরে তামিম শোভাকে জড়িয়ে ধরে থাকে আর অপরদিকে শোভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে শোভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নেই তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার শোভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোবার মুখে বলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম শোভার গলা থেকে নিজের মুখ ওঠায় আর নিজ হাতে শোভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো শুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম তামিম শোভার ঠোঁটে আঙুল দেয়। এখানে না, তোমার জায়গা ভেতরে, বাইরের মানুষেরা কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢোক গেলে শোভা আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয়। শোভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থান। আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকেই এটাকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। শোভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়। না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। শোভার হাতের দিকে তাকালে ভয়ে কলিজায় কেঁপে ওঠে শোভার মায়ের। ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। শোভার মা চিন্তার মাঝেই শোভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে অসময়ে বাড়ি ফিরতে দেখে শোভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? শোভার বাবা সোফাতে যেয়ে বসে আর এক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে শোভার মামা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। শোভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? অফিসে ঢুকতেই বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? শুভাকে পালাতে হবে। মানে খুব সোজা শুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দিব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনে এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে শুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরোয়ানি হয়। তামিম শোভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আসতে আসতে শোভা লক্ষ্য করে রিসোর্টের দেয়ালে দেয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসোর্ট। সরকারের ছেলের পক্ষে নিচের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। শোভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে শোভার চোখ আটকে যায় ওপরের দেয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেয়ালে তামিমের সাথে শোভার ছবি টানানো। সব ছবিগুলোই তামিম যতবার শোভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে।
তামিম শুভাকে পছন্দ করতো এটা শুভা জানে, কিন্তু শুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এইটা শুভার জানা ছিল না। তামিম শুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কি বলবা? বিয়েটা কি? এই শুক্রবারেই হবে। তামিমের কথা শুনে শোভা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারেই বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কদিন পরে করা যায়? কেন, অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই। না না, এসব কিছু নয়। আসলে সোজা সাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই 1 মাস কি আমাকে সময় দেওয়া যায়? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা ওপরে ওঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না এটা জানো তো? শোভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুন করার রেকর্ড আছে আমার। আমারে ঠকানোর কথা চিন্তাও করো না রাতপুরি। ভালোবাসি বলে যে তোমাকে কিছু করব না এটা ভেবো না। তামিমের এমন কাটসাট কথার উত্তরে শোভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কাছে আসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে শোভা। আসতে বলছি। শোভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম শোভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেগে দাঁড় করায়। আমাকে ঠকাবে না তো রাতপুরি? শোভা মাথা নেড়ে না করে। আচ্ছা তাহলে একটা চুমা দাও। কি? দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে শোভা রাজি হয়ে যায়, কিন্তু তামিম শোভার থেকে বেশি লম্বা হয় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়। আমি তামিম সরকার, আইন মানি না, আইন তৈরি করি। তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাটিতে অপর হাত দিয়ে ভালো মতো মালিশ করতে থাকে। আর আমার আইন এটাই বলে, যে কুত্তার বাচ্চা আমার আব্বা জানরে মারার প্ল্যান করেছে তার মাথা সিনা থেকে আলাদা করতে হবে। তামিম এক কোপে সামনে দাঁড়ানো লোকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকায়। তামিমের তাকানো মাত্রই লোকটি প্যান্ট ভরে মুতে দেয়। তামিমের মুখে রক্তের ছিটাফোঁটা দেখে লোকটির প্রাণ যায় যায় অবস্থা। সারা মরার আগেই মুতে দিলি, যা তোর সাথীর সাথে যা, জাহান্নাম ইজ কলিং। তামিম অপরজনকেও একইভাবে চাপাতি দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয়ে জড়সড় হয়ে যায়। তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদের ওপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এই মাহির, দরজা লাগা। তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যে মিশে যায়। ডিআইজি। জি তামিম বাবা। 12 জন নেতার লাশের ময়না তদন্তের রিপোর্ট বানাতে দেন। কর্নেল ওসমানী, জি তামিম বাবা। বিকেলের প্রেস ব্রিফিং মুখস্থ করেন। তামিম বাবা যদি স্ক্রিপ্ট দিতেন। তামিম কর্নেল ওসমানের সামনে চেয়ে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পেছনে তাকিয়ে একটি বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, লেখেন, প্রধানমন্ত্রী তানভীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী, পানিমন্ত্রী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয়ে নিজ হাতে বিষ পান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন। তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকায়। তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বা হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করে। তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে, কিন্তু তামিমের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা করে তখনও সেতুমন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে। তোর চুল সবই তো পেকে গেছে রে, এই পাকনা চুল দিয়া তুই আমার আব্বা জানরে পরপারে পাঠানোর কথা ভাবস? তামিম এক কোপে সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পেছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায়। এই কাটা ছিঁড়া লাশগুলো কিভাবে বিষ পানে মরেছে এটা আপনার চিন্তার বিষয়, এটা নিয়ে যেন আমার ভাবতে না হয়। তামিমের কথায় তাল মিলিয়ে সব সামলে নিবে বলে তাকে জানায় ডিআইজি সাহেব। সব কিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে।
এইবার চোখ খুঁড়েন আব্বাজান। তামিম বলার সাথে সাথে তানভীর সরকার চোখ খোলে। তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে। আপনি বাইরে যান বাবজান, আমি আসছি। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চ পাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায়, আর মাঝ বরাবর দাঁড়ায় তামিম। শমশের, জি কর্তা। তামিম ভিতরে আসার আগেই পুরো বাড়ি সাফ করে ফেলো। রক্তের একটা দাগও যেন না পড়ে থাকে মেঝেতে। তানভীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে। তানভীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে। তানভীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ঢালে। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তামিমের মাথায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন বাবজান। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায়, আর তানভীর সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে। আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। তানভীর সরকার চোখ বন্ধ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে। পাপ তো আমারও কিছু কম নাই কর্তা। পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানভীর সরকার। সেদিন যদি আপনাকে এই রাজনীতিতে না যেতে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতোই মানুষ হতো। নিচের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানভীর সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথাই আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয় তাহলে নিশ্চয় তামিমও আপনার মতোই কারো কথাই নিরীহ মানুষে পরিণত হবে। কিন্তু আপনি তো আমার জন্যই রাজনীতিতে জড়াইছিলেন কর্তা। আপনার জন্যে আমি রাজনীতি ছাড়তেও পারি আবার জড়াতেও পারি। তানভীর সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সের আগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটার আফসোস সারা জীবনেও ভুলবে না। শিকদার বাড়ি। শুনো শুভার মা, কাল পরশুর মধ্যে শুভকে চিটাগাং পাঠিয়ে দেব। হঠাৎ চিটাগাং কেন? শুভার বিয়ে তাই। মানে? যদি শুভার বিয়ে হয়ে যায় তামিম নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। মাথা ঠিক আছে তো আপনার? যেখানে 24 ঘন্টা শুভার উপর নজর রাখা হয় সেখানে বিয়ে দিবেন আর তামিম সরকার তা জানবে না? এত চিন্তা করে লাভ নেই শুভার মা, একটাই একমাত্র পথ। সুভার মা সাম্মির এমন চিন্তার কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটাই তাদের কথায় চলে সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দিবে শোভার অন্য কারোর সাথে? এইটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তামিম ওপরে থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্টে সমস্ত কিছু শুরু হয়ে গেছিল। দেশের 12 জন নেতা মারা গেছে। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তামিম নিচে নামতেই তানভীর সরকার তাকে ডাকে। কোথাও বের হবেন বাবজান? জি আব্বাজান। আজকে না বের হলে হয় না? আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বা, কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে ফেলবো না। ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানভীর সরকারের। সাবধানে যান। তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তামিম বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও 12 থেকে 13 বছরের কিশোরদের মতোই আচরণ করে। সময় রাত 8:45। তামিম তার জিপ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত, আর তামিমের মন এখন শুধু শোভাকে দেখলেই শান্ত হয়। তামিম যাওয়ার পর শোভার রুমে বসে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে শোভা। তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তামিম লক খুলতেই সামনে শোভাকে না দেখতে পেয়ে এদিক ওদিকে তাকাতেই দেখে সোফাতে গুটি ছুটি হয়ে বসে ঘুমাচ্ছে শোভা। তামিম এক পা করে শোভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। ঘুমন্ত শোভাকে দেখে ঢোক গেলে তামিম নিচের মুখ শোভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তামিমের হার্টবিট বাড়তে থাকে আরও জোরালো গতিতে। মুখে গরম নিঃশ্বাস পড়তেই চোখ খোলে শোভা। চোখ খুলে তামিমকে নিচের এত কাছে দেখা মাত্র তাড়াতাড়ি সরে বসে শোভা আর নিজের ওড়না ঠিক করতে থাকে। উঠলা কেন? এমনি। তামিম শোভার পাশেই গা ঘেঁষে বসে আর শোভার হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তামিমের এমন কাজে শোভা একটু চমকে ওঠে। তামিম শোভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে হেলিয়ে ধরে। মাথায় হাত বুলাতে থাকো।
তামিমের গরম নিঃশ্বাস শোভার মুখে আছড়ে আছড়ে পড়ে। শুকনো ঢুক গিলতে থাকে শোভা। তামিম শোভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে, আর শোভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বোলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায়। শুভা, জি। আমার ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার। তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে শোভাকে ঘুমিয়ে পড়ে, আর শোভা চুপচাপ বসে থাকে। এইভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিচের চোখ বন্ধ রাখে। শোভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বোলানো বন্ধ করে দেয়। স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব শুভা। শোভা আমতা আমতা করে বলে। আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে শোভার দিকে তাকায়। স্বামী হিসেবে মানো আমাকে তাহলে? তামিমের কথায় শোভা কিছুটা লজ্জা বোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো, তামিম তো বলেছে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো শোভাকে নিজের স্ত্রী বা সে শোভার স্বামী এমন কিছু তো বলেনি। নিজেই নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জা বোধ করে শোভা। কিভাবে তামিমের চোখে চোখ রাখবে বুঝতে পারে না। অবশ্য এর আগেও যে শোভা তামিমের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টি এমন না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। শোভার লজ্জা পাওয়া দেখে তামিম মরে চলে আসে। শোভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয়ে খুব মনোযোগ সহকারে দেখে তামিম। শোভার মাথায় কয়টা চুল আছে হয়তো সেটাও তামিম বলে দিতে পারবে। তামিম শোভার হাত নিয়ে তার বুকে রাখে। তামিমের এমন কাণ্ডে হঠাৎ করেই তামিমের দিকে চোখ যায় শোভার। দুজনের চোখ একে অপরের দিকে পড়ে। মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো দ্বিগুণ 3 গুণ বেড়ে যায় শুভা। তামিম শোভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে। কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, না হলে স্বামী আরেক বেডির কাছে যায়। তামিমের এমন লাগামহীন কথা শুনে শোভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। শোভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনে প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। যাক, আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বোঝে। ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধী। শোভাকে বাক প্রতিবন্ধী বলায় সে মন ভোলার মতো মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে। আমি বাক প্রতিবন্ধী? শোভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয়। তামিম শোভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আর শোভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায়। সারাদিনে 4টাও তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রোগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তামিমের কথা শুনে শোভা আবার মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। যেই দাও সেই কদু। তামিমের হঠাৎ করে শোভাকে টেনে নিজের কোলে বসানোতে শোভার অস্বস্তির মাত্রা বেড়ে যায়। তামিমও খুব শক্ত করেই শোভাকে ধরে, তারপর হঠাৎ করে শোভার পিঠে হাত দেয়। দেখি তোমার ঘাড়ের রোগ আসলেই বাঁকা কিনা। শোভা চুল সরিয়ে তার গলার রোগ দেখতে চায়, আর শোভা দু হাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না। আজকে তামিম শোভার গলার রগ দেখতেই ছাড়বে, কিন্তু এতে করে যে তামিম শোভা নিজেদের অজান্তে এত কাছে চলে এসেছে তা তামিমেরও খেয়ালের বাইরে ছিল। জানলা দিয়ে খুব জোরে বাতাস এসে শোভার চুলগুলো তামিমের সারা মুখে লেপটে দেয়। তখন তামিমের ধ্যান ফেরে যে সে শোভার খুব কাছে চলে এসেছে। শোভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে। শুকনো ঢোক গেলে তামিম যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে, তামিম ঠিক সেইভাবেই কন্ট্রোললেস হয়ে নিজেই শোভার ভালোবাসার বেড়াজালে খুন হয়ে যাচ্ছে তামিম। তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে শোভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসাতেই আবার তাড়াতাড়ি করে শোভা দূরে সরিয়ে দেয় তামিম। এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় শুভা, চলো বাড়ি চলো। তামিম উঠে শোভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডবও সাথে সাথে বের হয়। তামিম খুব তাড়াতাড়ি শোভার হাত ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরেও আসে। বাইরে এমন মানতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে শালার। মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বেড়ি বের করে আর তার সামনে দেয়। যখনই থাকবি টেনশনে মারবি টেন বেঞ্চনে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে চেয়েও পারল না। তামিম ভালো মুডে এসে আবার এমন তাড়াতাড়ি করে শোভার হাত ধরে নিয়ে যাচ্ছে।
বিষয়টি খুব হালকাভাবে তারা নিতে পারে না। তামিম সরকার ভয় পাওয়ার মতো লোক নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে। তামিম শুভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। শুভাও চুপচাপ বসে পড়ে। যাক, এবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তামিমের এমন কাজে শোভা খুব রেগে যায়। কেন তামিম বারবার নিজের গণ্ডি পেরিয়ে শোভার কাছে আসতে চায়, এই বিষয়ে স্বাভাবিকভাবে নিতে পারে না সে। দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, আবার কিছু একটা মনে করে দরজা খুলে শোভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে নিয়ে যায়। তামিম যে আসলে কি চায় সেটা বোঝা কারো সাধ্য নয়। তামিম শোভাকে নিয়ে গার্ডেনে গেলেও বাকিরা যায় না। তামিম শোভার কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশতও তাকায় না। তামিম শোভাকে নিজের সামনে দাঁড় করায়। শোভা মাথা নিচু করে থাকে, কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায়। মেয়ে মানুষ সম্মানের জাত শুভা, তাদের সম্মান দিয়েই রাখা উচিত। বিয়ের আগে আমি এমন কিছু করব না যেটা দ্বারা তোমার অসম্মান হয়। শোভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতো।